বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান এখানে প্রথম পত্রের সাধারণ জাবেদা নিয়ে আলোচনায় ছিলাম। গত ক্লাসে কিছু জাবেদা নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। তোমরা এসএসসিতে জাবেদা সম্পর্কে বেশ ধারণা রেখেছো। তো আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করছি মূলত এগুলো একটু দেখে মনে হলেও যে হ্যাঁ আমি পারবো, আসলে বিষয়টা একটু জটিলতা থাকতেও পারে। আর পারবো জায়গা থেকে বের হয়ে সঠিকটা পারায়, অর্থাৎ পারবো বললে তো এটা ভুল হয়ে যায়, আমরা যেটা দেখেছি আর কি। তো ওই জায়গা থেকে বের হয়ে এসে আমাদের আসলে প্র্যাকটিক্যালি যে কতটুকু পারছি এটাই আর কি, একটু ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তুলনামূলক এসএসসির চাইতে এখানে তোমরা এসএসসি ক্লাসে পড়ো, একটা বড় বই নিয়ে পড়াশোনা করছো, সুতরাং এখানে আমরা আলোচনায় যাচ্ছি। তাহলে একটা আমি জাবেদাগুলো বলবো, তোমরা এটা দেখবে এবং করার চেষ্টা করবে। যেমন এখানে বলা আছে 10,000 টাকার পণ্য বিক্রয় করে একটি দাগ কাটা চেক পাওয়া গেল। তাহলে 10,000 টাকার পণ্য বিক্রি করে একটি দাগ কাটা চেক পাওয়া গেল। তাহলে এখানে দাগ কাটা চেক কি এটা আগে জানতে হবে। আমি উদ্দীপকটা তো জাবেদা তো একটা করে বলে দিচ্ছি আর এটা আমি বুঝাই দেবো, তোমরা বুঝতে অসুবিধা হলে আমি বারবার বলবো। তা আমরা বলেছি 10,000 টাকা পণ্য বিক্রয় করে একটা দাগ কাটা চেক পাওয়া গেল। তাহলে দাগ কাটা চেকটা কি তোমরা জানো, বিক্রয় করলে তো আয় হয়, আয় বিক্রয়টাকে এই জন্য আমরা ক্রেডিট করব, এটা তো তোমাদের জানা। কিন্তু দাগ কাটা চেক কি এটা তোমাকে বুঝতে হবে। দাগ কাটা চেকের অর্থ হলো এটা অ্যাকাউন্ট পে চেক, আমরা বলি অ্যাকাউন্ট পে চেক। অ্যাকাউন্ট পে চেকের মূল বৈশিষ্ট্য হলো তুমি যার কাছ থেকে চেকটা পাবে তুমি ডিরেক্ট ওই চেকের টাকা উঠাতে পারবে না, অর্থাৎ ওই চেকের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এটা নিকাশ ঘরের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। যেমন আমি উদাহরণ দিয়ে পরিষ্কার করি, এ বি এর কাছ থেকে একটা দাগ কাটা চেক পাইলো 10,000 টাকার চেক। তাহলে এর ব্যাংক হলো ইসলামী ব্যাংক, ধরে নিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ, আর বিয়ের ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তাহলে ডাচ বাংলার চেক পাইল কে? এ। তাহলে এর ব্যাংক কিন্তু ডাচ বাংলা ব্যাংক না, এর ব্যাংক কি? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তাহলে ব্যাংকও ভিন্ন, চেকও ভিন্ন। তাহলে টাকাটা কালেক্ট যদি আমরা দাগ কাটা না থাকতো তাহলে নিশ্চয় করে এই চেকটা আমি ডিরেক্ট তোমার বিয়ের ব্যাংকে গিয়ে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকে গিয়ে আমি টাকাটা উঠে নিয়ে আসতে পারতাম, কিন্তু দাগ কাটা চেকের কারণে আমি ডিরেক্ট টাকা উঠাতে পারবো না। তাহলে আমি কি করব, আমার অর্থাৎ এর করণীয় কি? এর করণীয় হলো এ বিয়ের চেকটা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা দিবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকটা হলো এর ব্যাংক, চেক টাকার বিয়ের ডাচ বাংলা ব্যাংকের। তাহলে ডাচ বাংলা ব্যাংকের চেক ইসলামী ব্যাংকে জমা হলো। তাহলে ইসলামী ব্যাংক কী করবে? ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ নিকাশ ঘর সম্পর্কে তোমাদের নিশ্চয় জানা থাকার কথা। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তোমার ডাচ বাংলার ব্যাংক থেকে বিয়ের ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা কেটে এনে অনলাইনে হয় এখন, আগে একটু অন্য প্রসেস ছিল। তো এর ব্যাংকে অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা হয়ে যাবে, তার অ্যাকাউন্টে জমা হবে। এই প্রক্রিয়া হলো অ্যাকাউন্ট পে চেকের কাজ। সুতরাং অ্যাকাউন্ট পে চেক বা দাগ কাটা চেক যদি থাকে তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়। সুতরাং এখানে আমরা নিশ্চয় করে বলতে পারি যে কোম্পানি যেহেতু এ নামক ব্যক্তির কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হলো, তাহলে ব্যাংক নামক সম্পদটা বেড়ে গেছে। তাহলে বিক্রয় করার ফলে ব্যাংক নামক সম্পদটা বেড়ে গেছে। তাহলে আমরা কি উদ্দীপকটা ছিল? উদ্দীপকটা ছিল 10,000 টাকা পণ্য বিক্রয় করে একটা চেক পাওয়া গেল, দাগ কাটা চেক। তাহলে টাকাটা কোন জায়গায় গেল? ব্যাংকে, কোম্পানির ব্যাংকে। তাহলে ব্যাংক হিসাব বেড়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক যেহেতু সম্পদ, ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় থেকে এসেছে, বিক্রয় আয়, সুতরাং আয়টা তো আমাদের ক্রেডিট করতে হবে। বিক্রয় হিসাব, বিক্রয়
হিসাব ক্রেডিট, এইভাবে 10,000 টাকা। তোমরা নিশ্চয়ই জানো আমরা সিঙ্গেল সিঙ্গেল জাবেদা বোঝাচ্ছি, তো যখন উদ্দীপকে আমরা ফুললি বোঝাবো তখন তো নিশ্চয় করে তোমাদের সমস্যা হলে আমাকে জানাবে, হ্যাঁ, তাহলে আমি সেটা আবার বুঝিয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সালাম দিয়েছো, ঠিক আছে। তাহলে দেখো এটা তোমরা যদি বুঝে থাকো তো তোমাদেরকে ওয়েলকাম। আমি মাঝে মধ্যে তোমাদেরকেও জাবেদাদের টেস্ট করব, তোমরা একটু লিখে দিবা টুকটাক যেগুলো সহজ বিষয় এগুলো দেব। তাহলে আমরা একটা জাবেদা শেষ করেছি, অর্থাৎ দাগ কাটা চেকের ফাংশনটা বুঝে সুন্দর করে আমরা করে দিলাম। এরপরের ফাংশনটা আমরা দেখব বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা, আমি এটা মিশিয়ে দিলাম। বিনামূল্যে পণ্য বিতরণ ভালো করে বুঝতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা। বিনামূল্যে কেন পণ্য বিতরণ করা হয়? নিশ্চয় করে তোমরা জানো যে মানুষ অযথায় কোনো কাজ করে না, নিশ্চয়ই তার পিছনে কিছু স্বার্থ থাকতে পারে। সুতরাং এখানে বিনামূল্যে পণ্য বিতরণ বিষয়টা নিশ্চয় করে একটা উদ্দেশ্য আছে। যেমন তোমার সানসিল্ক শ্যাম্পুগুলো আমরা দেখেছি, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন হলের যে রুমগুলো ছিল, রুমগুলোতে অথবা ফেয়ার অ্যান্ড লাভলি টাভলি এই ধরনের বিষয়গুলো, পাতা, এগুলো দেখা যায় রুমের ভিতরে অথবা অন্যান্য আইটেমগুলো এক একটা রুমে 10টা 15টা 20টা করে ফেলা দিয়ে চলে যেত। অথবা মাঝে মধ্যে ক্যাম্পাসে ট্রাক আসতো, ট্রাকে করে ওই পাতাগুলো ফেলাই দিত। তাহলে পণ্য কিভাবে কোন স্টাইলে বিতরণ করছে, আর ট্রাকে করে বিতরণ করছে। অথবা হলে, অর্থাৎ ছেলেদের হলেও দিতে পারে, মেয়েদের হলেও দিতে পারে, সব জায়গায় দিতে পারে, তারা দিয়ে আসলো। এবং একটা পণ্য যখন ফ্রি পাওয়া গেল, আমি ওই পণ্যটা ব্যবহার করি না, সানসিল্ক পণ্য আমি ব্যবহার করি না, বা ফেয়ার অ্যান্ড লাভলি আমি ব্যবহার করি না। আমাকে যখন 5টা পিস ফ্রি অর্থাৎ আমি পেয়েছি, তখন দেখা যায় আমি ওটা ব্যবহার করলাম, আমি অভ্যস্ত হয়ে পড়লাম, তখন আমি ওই পণ্যটা কিনতে চাইব যে না, আমি এটাতে অভ্যস্ত, আমি এটাই দেব। অর্থাৎ একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। তাহলে এখানে পণ্য বিতরণ করার অর্থ হলো এখানে একটা প্রচারণা। তাহলে প্রচারণটা আমরা কী নামে দিতে পারি? বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন খরচ, তাই এখানে ডেবিট করব বিজ্ঞাপনকে, এইভাবে আর কি। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা। তাহলে পণ্য বিতরণটা কেন করা হলো? বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হলো। অন্তর্নিহিত উদ্দেশ্যটা এইভাবে। তাহলে বিজ্ঞাপন হিসাবকে ডেবিট করব, ক্রেডিটকে আমরা কি করব? ক্রয় হিসাবকে ক্রেডিট করব। কেন ক্রয় হিসাবকে ক্রেডিট করব আমি ব্যাখ্যা দেব, আমি আগে লিখে নিই। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। ভালো করে বুঝে নেও, উদ্দীপকটা ছিল বিনামূল্যে 20,000 টাকার পণ্য বিতরণ। বিনামূল্যে 20,000 টাকার পণ্য বিতরণ, এই উদ্দীপকের উত্তর হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমি একটা বুঝিয়েছি বিজ্ঞাপনটা ডেবিট কেন হয়েছে, বিজ্ঞাপনটা খরচ ছিল বিধায় ডেবিটে, ক্রয় কেন ক্রেডিট হয়েছে আমি এখন বোঝাবো। তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমি একটু মাঝে মধ্যে দেখে নিচ্ছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে 100% আমাকে একটু ইনশিওর করবে যে স্যার এইখানে প্রবলেম আছে, তাহলে আমরা ওইভাবে ওই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে নিশ্চয় করে তোমরা জানো বিজ্ঞাপনটা কেন ডেবিট করলাম, বিজ্ঞাপন খরচ হিসাবে আমরা ডেবিট করেছি, বিজ্ঞাপন খরচ হিসাবে আমরা ডেবিট করেছি। তাহলে পণ্য বিতরণ করলাম, ক্রয়কে কেন ক্রেডিট করলাম? আমার পণ্যটা যেহেতু আমার ক্রয় মূল্যে ছিল, আমি তো বিক্রয় মূল্যে আমি সরবরাহ করিনি, ক্রয়কৃত পণ্য আমি বিতরণ করেছি। ভালো করে বুঝতে, ক্রয় হিসাব কী ছিল আগে? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাবটা ডেবিট, ক্রয় মূল্যের পণ্যটাই আমরা বিতরণ করেছি। তাহলে ক্রয়ের ফাংশনটা কমে গেছে, এই জন্য ক্রয় ডেবিট ছিল, ডেবিট আইটেম কমলে ক্রেডিট হয়ে যায়।
যে আইটেম যা থাকে সেটাকে যদি ডেবিট আইটেম যদি কমে তাহলে ক্রেডিট করতে হয়। তাহলে ক্রয় বরাবরই ডেবিট, ক্রয় বরাবরই কি ডেবিট। নিশ্চয় করে আমরা জানি ক্রয় বরাবরই ডেবিট। ক্রয় হিসাবটা কি হয়েছে, ক্রয়টা ক্রেডিট হয়েছে, কারণ হলো ক্রয়কৃত পণ্য আমরা বিতরণ করেছি, ক্রয় মূল্যে পণ্যটা আমরা কি করছি, বিতরণ করেছি, বিধায় আমরা ক্রয়কে ক্রেডিট করতে বাধ্য হলাম, এইভাবে আর কি। ঠিক আছে, তাহলে এটাও আমাদের শেষ। পরের অপশানে আসি। তোমরা যদি কোনো অপশান বুঝতে অসুবিধা ফিল করো আমাকে জানিয়ে দিবে। আর একটা বিষয় যেটা আছে, তোমাদের সামনে একটা পরীক্ষা আছে, তোমরা নিশ্চয়ই জানো, এই পরীক্ষাগুলোতে এইগুলো থাকবে। সামনে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোতে এই আইটেমগুলো অর্থাৎ বিগত ক্লাস প্লাস আজকের ক্লাস এগুলো মিলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এগুলো থাকবে তোমাদের পরীক্ষায় থাকবে। সুতরাং তোমরা এগুলো নিশ্চয় করে বোঝার চেষ্টা করবে। তো এরপরে আইটেমটা আমরা পড়ি। এরপরে বলছে ব্যবসায় হতে মালিকের ছেলে স্কুলের বেতন, আয়কর এবং জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো। তাহলে এখানে ব্যবসা হতে তিনটা বিষয়বস্তু আসছে। ছেলের স্কুলের বেতন, ছেলের স্কুলের বেতন আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি দিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব এবং ব্যক্তিগত হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু খরচ করি তাহলে এটা কিন্তু আমার উত্তোলন হিসাবে আসবে, কারণ আমার ব্যবসা থেকে আমি যেটা উত্তোলন করব আমার মালিকানা সত্ত্ব কমবে। তোমরা নিশ্চয় জানো উত্তোলন মালিকানা সত্ত্বের আইটেম উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে। তাহলে স্কুলের বেতন দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক, তাহলে নিশ্চয় করে এটা দেওয়ার অধিকার মালিকের নেই। মালিক তার ব্যক্তিগত হিসাব ব্যক্তিগতভাবেই খরচ করতে পারে, কিন্তু কোম্পানি থেকে তার টাকা খরচ করতে পারে না, করলেই তার মালিকানা সত্ত্ব কমবে। তার ওই পরিমাণ যে পরিমাণ সে খরচ করবে ওই পরিমাণ ওই ব্যবসায় তার অধিকার কমবে, এটাই মূল বিষয়। তাহলে ছেলের স্কুলের বেতন দিয়েছে। এরপরে হলো আয়কর, আয়কর ব্যক্তিগত, আয়করও দিতে পারবে না। এরপর হলো জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম তার ব্যক্তিগত, প্রত্যেকটা খরচই তার ব্যক্তিগত, বিধায় এখানে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। আর টাকাটা কিসে নিয়েছে, নগদে নিয়েছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, এখানে 2000 টাকা হলো বেতন, 5000 আয়কর, 7000 আর হলো জীবন বীমার প্রিমিয়াম 3000, তাহলে এখানে 10,000 টাকা। তিনটা অপশান মিলে 10,000 টাকা ব্যক্তিগত খাতে খরচ করেছে। ব্যক্তিগত খাতে খরচ করার কারণে উত্তোলন, ব্যক্তিগত খাতে খরচ করলে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে, কারণ মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব কমলেই আমার অপশানটা এইভাবে আসবে। তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে, এই অপশান কিন্তু পরীক্ষায় থাকবে। এই আজকের লেকচার, গতদিনের লেকচার, সামনেও যে লেকচারগুলো থাকবে এগুলো পরীক্ষায় থাকবে। সুতরাং খুব ভালো করে একটু নজরদারি করতে হবে। তাহলে উত্তোলন কেন হলো, উত্তোলনটা হলো এই কারণে, এই খরচ তিনটা খরচ ছিল, ছেলের স্কুলের বেতন, জীবন বীমা প্রিমিয়াম আর আয়কর, তিনটাই ব্যক্তিগত খরচের জন্য উত্তোলন হিসাবকে ডেবিট করলাম। টাকাগুলো কোম্পানি থেকে নগদ নেওয়া হয়েছে, এই জন্য নগদ সম্পদ কমেছে, এই জন্য এটাকে কী করলাম, ক্রেডিট করলাম, এইভাবে আর কি। আমরা এরপরের অপশানে আসি। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেছে। তাহলে এখানে একটা বিষয় আছে আমার, যে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আচ্ছা, এটাই গেল উত্তোলন হিসাব। তাহলে কি করতে হবে, আমাকে ডেবিট করতে হবে। আর তোমার হলো মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যেহেতু করেছে, সুতরাং কত টাকা, এখানে 2000 টাকা। আচ্ছা, এটার পরে আসছি, বলছি তোমাদের। এরপরে হলো ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা। একটু ভালো করে খেয়াল করো, ব্যাংক
মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করে কেন? ব্যাংক সুদ মঞ্জুর করে এই কারণে যে তোমার অ্যাকাউন্টে যদি টাকা জমা থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাংক তোমাকে সুদ প্রদান করে। এই জন্য তোমাকে ওই সুদটা সরাসরি দেবে না, ওই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে। সুতরাং ব্যাংক হিসাবটা ডেবিট করতে হবে, ব্যাংক সুদকে ক্রেডিট করতে হবে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 2000 টাকা। তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাংকে টাকা জমা আছে বিধায় তোমার অ্যাকাউন্টে আরও সুদ দিয়েছে, সুতরাং ব্যাংকে টাকা আরও বেড়ে গেছে। ব্যাংকে টাকা বাড়লে সম্পদ বৃদ্ধি হয়েছে ডেবিট, আর ব্যাংক সুদ দিয়েছে তোমাকে, সুতরাং এখানে তোমার আয় বৃদ্ধি পেয়েছে। তোমার কি বৃদ্ধি পেয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে। এখানে তোমার আয় বৃদ্ধি পেয়েছে। এইভাবে আর কি বিষয়টা তোমরা নিশ্চয়ই করে বুঝতে পারার কথা। এরপরে আছে কি তোমার হলো ব্যাংক চার্জ 500 টাকা। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ মানে কি? ব্যাংক তোমাকে সেবা প্রদান করে। ব্যাংক তোমাকে কি প্রদান করে? সেবা প্রদান করে। বিনিময়ে তোমার নির্দিষ্ট সময় পর পর কিন্তু ব্যাংক একটা চার্জ নেয়, তাহলে এটা নিশ্চয় করে তোমার খরচ। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভালো করে খেয়াল করো যে টাকাটা ব্যাংক তোমাকে সেবা দিয়েছে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে। তো তোমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেটে নিয়েছে, এটা আমার খরচ হিসাবে আমরা ডেবিট করলাম। আর টাকাটা ব্যাংক থেকে যেহেতু কেটে নিয়েছে, ব্যাংক থেকে তোমার টাকাটা কমে গেছে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যখন কি করেছে? কেটে নিয়েছে, তখন ব্যাংকে তোমার টাকা কমে গেছে। তাহলে এটা কি হবে? ব্যাংকে সম্পদ কমবে, তখন ব্যাংকে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। চার্জ হলো খরচ, আর ব্যাংক থেকে টাকা নিয়েছে, আমার সম্পদ কমেছে, আমার সম্পদ কমেছে বিধায় আমার কি হয়েছে? এই টাকাটা আমার ব্যাংকে ক্রেডিট করা হয়েছে, আর অপরদিকে খরচের জন্য এটাকে ডেবিট করা হলো। এইভাবে আর কি। হানিফকে ঋণ দেওয়া হলো। এরপরের অপশান আছে হানিফকে ঋণ দেওয়া হলো। তাহলে আমরা সাধারণত ঋণ নেই, এখন হানিফকে ঋণ দেওয়া হলো। হানিফকে ঋণ দেওয়া হলো মানে কি? হানিফ নামক ব্যক্তিকে আমি টাকা দিয়েছি, তাহলে হানিফকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট। এটা কিন্তু এক প্রকার বিনিয়োগ, বিনিয়োগকে আমরা কি করি? ডেবিট করি, কারণ এটা একটা সম্পদ। হানিফকে যে ঋণ দিয়েছি তার মানে কি? এটা একটা সম্পদ হিসেবে রয়ে গেছে, এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? হানিফকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, হানিফকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। এইভাবে কি হানিফকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে হানিফকে প্রদত্ত ঋণ হিসাব কেন ডেবিট হলো? আমরা বলেছি এটা একটা কি? এটা একটা নিশ্চয় করে বিনিয়োগ, এটা একটা নিশ্চয় করে বিনিয়োগ। আর নগদান হিসাব, যেহেতু বিজনেস থেকে নগদ টাকা কমে গিয়েছে, সুতরাং এটা একটা সম্পদ কমে গেছে। এটা আমার কি হয়েছে? আমার হয়েছে ক্রেডিট, এই কারণে ক্রেডিট হয়েছে। তো যাক, এরপরে আসি, এরপরের অপশানে আসি। এরপরের অপশান কি আছে? এরপরে আছে
আন্তঃপরিবহন অথবা বহি পরিবহন হিসাব। আন্তঃপরিবহন অথবা বহি পরিবহন হিসাব। আন্তঃপরিবহন মানে কি? পরিবহন মানে খরচ, বহি পরিবহন হোক, আন্তঃপরিবহন মানে হোক, যেটাই হোক, পরিবহন মানেই খরচ, খরচ ডেবিট। তাহলে আন্তঃপরিবহন থাক অথবা বহি পরিবহন থাক, এই দুটাই কিন্তু ডেবিট করতে হবে, দুটাই খরচ। তাহলে আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন অবলিক বহি পরিবহন হিসাব ডেবিট, এই দুটা কিন্তু অবলিক দিয়ে লিখেছি একই। নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। তাহলে পরিবহন মানে খরচ, আন্তঃপরিবহন হোক, বহি পরিবহন হোক, যে প্রকারই হোক না কেন, নিশ্চয় করে তোমাদের এটা বুঝতে হবে এটা একটা খরচ। সুতরাং এখান থেকে তোমরা ইয়ে করতে পারবে না, অন্য কোনো অপশানে যেতে খরচগুলোকে ডেবিট করতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা একটা গেছে। এরপরে আমরা পড়ব এরপরের অপশানে কি আছে। এরপরে অপশানে আছে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলো 20,000 টাকা। খুব ভালো করে বুঝতে হবে, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলো 20,000 টাকা। জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলো 20,000 টাকা, এর মানে কি কথাটা আগে তোমাকে বুঝতে হবে। জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলো কথাটা বুঝতে হবে। জমাকৃত চেক মানে কি? জমাকৃত চেক মানে কোম্পানি কোনো অপশান থেকে টাকা পেত, অর্থাৎ কোনো দেনাদারের কাছ থেকে টাকা পেত, ওই দেনাদার কোম্পানিকে কি দিয়েছে? চেক দিয়েছে। ওই দেনাদারকে কি দিয়েছে? চেক দিয়েছে। যখন দেনাদারের কাছ থেকে চেক পাওয়া যায়, ওই চেকটা জমাকৃত চেক নামে পরিচিত। কোম্পানির কাছে ওই চেকটা কী নামে পরিচিত? জমাকৃত চেক। অর্থাৎ যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই অর্থাৎ চেক পাই, তখন আমরা এটা জমাকৃত চেক বলি, কারণ ওই চেক আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আনবো। তাহলে এখানে কি অপশান ভালো করে বুঝতে হবে। কোম্পানি কি করে? কোম্পানি যখন দেনাদারের কাছ থেকে চেক পায়, তখন ওই চেকের টাকা আদায়ের জন্য কোম্পানির হিসাবে চেকটা জমা দেওয়া হয়। একটু আগেও আলোচনা করেছিলাম এই ধরনের। তখন এটা অ্যাকাউন্ট পে চেক হয়ে থাকে সাধারণত। এগুলো তখন নিকাশ ঘরের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানি দেনাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আনার চেষ্টা করে। কোনো কারণে যদি দেনাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট পরিমাণ টাকা না থাকে, তখন ওই চেক বাতিল হয়ে যায়। এটাকে বলে প্রত্যাখ্যাত চেক। যেমন আমি উদাহরণ দিলে খুব পরিষ্কার হয়ে যাবে। সি এর কাছ থেকে 50,000 টাকার একটা চেক পেয়েছে দেনাদারের কাছে। সি ছিল দেনাদার, এর দেনাদার ছিল সি, তার কাছ থেকে 50,000 টাকা একটা চেক এ পাইল। তখন এ কী করবে? এ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে এবং দিলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সি এর অ্যাকাউন্ট থেকে এর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে আসবে, হাতে না। এক্ষেত্রে যদি এই প্রক্রিয়ার মাঝে কোনো কারণে দেখা যায় যে সি এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকা নেই, কম টাকা আছে, তাহলে ওই চেকটা পাস হবে না, চেকটা কী হবে? বাতিল হয়ে যাবে। আর এটাকে আমরা বলবো প্রত্যাখ্যাত চেক। তাহলে এটা জাবেদা কি হবে? জাবেদা আমরা পরে আসি, আগে আমরা দেখি যে দেনাদারের কাছ থেকে চেক পেলে কি হয়। দেনাদারের কাছ থেকে চেক যখন পাই, আমার ব্যাংকে টাকাটা বেড়ে যায়। ব্যাংক হিসাব কী করি? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 50,000 টাকা। এটা যখন আমরা সাধারণভাবে দেনাদারের কাছ থেকে চেক পাই, এইটা দেনাদারের কাছ থেকে চেক পেলে এই অপশান হয়। যখন চেকটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আমরা চেক পাইছিলাম, ব্যাংকে টাকা বাড়িয়ে দিয়েছিলাম, আর দেনাদারকে আমরা কমাই দিয়েছিলাম, কারণ দেনাদার নামক সম্পদ আমার কমে গেছে, ব্যাংক নামক সম্পদ বেড়ে গেছিল। কিন্তু ওই যে চেকটা প্রত্যাখ্যাত হলে কি হবে? তখন জাবেদাটা উল্টা হবে, কারণ আমার চেক যখন আমি তুলতে পারবো না তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তখন তো আমার ব্যাংকে টাকাটা বাড়বে না। আমি যে জাবেদায়
কি করেছিলাম, প্লাস করে রেখেছিলাম, এখন আবার মাইনাস করতে হবে। আবার দেনাদার কি করেছিলাম, দেনাদারকে কমিয়ে দিয়েছিলাম। চেক যখন পাস হলো না, আমার দেনাদার তো কমে নাই, দেনাদার আবার আগের জায়গায় চলে গেছে। এই কারণে মূলত এই জাবেদাটা উল্টা করতে হবে। তাহলে প্রত্যাখ্যাত চেকের জাবেদা হবে কি, দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 50,000 টাকা, এইভাবে আর কি। হ্যাঁ, তো তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। এটা একটা ভিন্ন স্টাইলের, ভিন্ন ধরনের তো একটু চেষ্টা করবে। তো এটা আর কি। আর একটা জাবেদা ছিল আমাদের বাকি, বোঝার চেষ্টা। কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি নেক্সট ক্লাসে ট্যাক্স সংক্রান্ত যে জাবেদা এগুলো করব। এগুলো নিশ্চয় করে তোমাদের অর্থাৎ এসএসসি পাস করে এসছো, সম্পূর্ণ নতুন। আগামী ক্লাস যদি তোমরা না দেখো, না করো, তাহলে কিন্তু কিছুই বুঝবা না। এখান থেকে 100% প্রশ্ন থাকবে ট্যাক্স সংক্রান্ত যে জাবেদা আর কি, আয়কর অর্থাৎ এই বিষয়ে যে জাবেদাগুলো আছে, এই জাবেদাগুলো আমি বোঝাবো। এগুলো নিশ্চয় করে অনেকটা ক্রিটিক্যাল হবে তোমাদের জন্য, কিন্তু পরীক্ষায় তো আসে, আমার কিছুই করার নেই। তোমাকে বুঝতে হবে, সহজ বিষয় আছে কিন্তু বুঝতে হবে। আরেকটা জাবেদা আমরা এখানে বলেছিলাম, এটা আজকে শেষ করব। সেটা মালিক কর্তৃক বিনামূল্যে বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর কি হবে, বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন, মালিক উত্তোলন করেছে, তাহলে এখানে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নিশ্চয় করে তোমরা জানো যে এখানে যদি বিনামূল্যে করলে মালিক কত পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে ক্রয়কে ক্রেডিট করতে হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্যে বলেছে, এই জন্য বিক্রয়কে ক্রেডিট করেছি। আর মালিক উত্তোলন করলে তো উত্তোলনকে ডেবিট করতে হবে। এই হলো বিষয়। তো যা হোক, তোমাদের আমি আজকে 10টা জাবেদা করিয়েছি, গতদিনও কিছু জাবেদা করিয়েছিলাম, সব কিছু মিলে মোটামুটি আছে। আগামী ক্লাসে আমি নিশ্চয় করে তোমাদের যে জাবেদাটা করব, দয়া করে ক্লাসে উপস্থিত থাকবে। তাহলে আগামী যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় আমি যেগুলো করাচ্ছি এইগুলোর ভিত্তিতে একটা সৃজনশীল হবে ইনশাল্লাহ। এখান থেকে তোমরা সৃজনশীল পাবে। তো তোমরা এইগুলো লেকচারটা দেখে এগুলো স্টাডি করো, তাহলে ভালো হবে। আজকের মতো আল্লাহ হাফিজ।